হুম। ডক্টর মোহাম্মদ ইউনূস, তার অ্যাডভাইজাররা কেউ তো মূর্খ না, আর হুম। কেউ অরাজনৈতিক জীবন না, রাজনীতিবিদ না হোক। আমার কেন যেন মনে হয় ওনারা ওনাদের কার্যকালটা এই নানা কারণেই বৃদ্ধি করার এটা একটা খুব ঠান্ডা মাথার পদ্ধতি হতে পারে কিন্তু ছিল। তিনি এখন এই আশঙ্কাটা কেন করলেন, মানে একটা যুদ্ধ পরিস্থিতির ব্যাপারে তিনি ইয়ে করলেন, মানে এটার ব্যাপারে আপনার কোনো ইয়ে আছে কিনা, এই মানে যুদ্ধ আপনি তো বলছেন পরিস্থিতি, মানে, হ্যাঁ যুদ্ধ পরিস্থিতি উনি যদি মেটাফর ইউজ করে থাকে, সেটা হতে পারে যে আওয়ামী লীগ প্রোগ্রাম দিয়েছে, আওয়ামী লীগ শেখ হাসিনা বিভিন্ন জায়গায় আহ, মানে ওই যে অনলাইনে যোগাযোগ করছে, কাজেই আওয়ামী চক্রান্ত, আওয়ামী লীগের এই যে দুর্ধর্ষ চক্রান্ত, আওয়ামী লীগের কোটি কোটি হাজার হাজার কোটি টাকার বিরুদ্ধে, সেইটা উনি ভালো বলতে পারবে। সেইটা একটা তো জনগণ প্রস্তুত আছেই। আর যুদ্ধ যদি লিটারাল মিনিং যুদ্ধ হয়, তো সেই যুদ্ধ আমাদের সঙ্গে কে আর করবে ভারত ছাড়া? তো ভারতে তো যুদ্ধ করার কোনো অভিপ্রায় আছে বলে আমাদের মনে হচ্ছে না, আর অভিপ্রায় থাকবে কি কারণে? হুম। এইটা আমি আমি প্রত্যাশা করব আগামীকাল যেন অন্তত ওনার প্রেস সচিব ইউনূস সাহেবের এই বক্তব্যের আরো ইন্টারপ্রিটেশন দেয়, যাতে মানুষ আশাবাদী হতে চায়। হুম। কারণ মানে মানুষকে মানুষকে মানে কি বলবো, ভয় না, মানে মানুষকে ততস্থ করে তো আপনি সংস্কার কাজ শুরু করতে পারবেন না, শেষও করতে পারবেন না। হুম। মানুষকে ভয়ের মধ্যে রেখে আপনি কিছু করতে পারবেন না। হুম। মানুষকে যুক্ত করে, বিভিন্ন অংশীজনদেরকে যুক্ত করেই আপনার এই সংস্কার কাজ এবং আলটিমেটলি নির্বাচনের দিকে আমাদেরকে ধাবিত হতে হবে। তো সুতরাং এইখানে যেরকম অন্যান্য রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষের দায়িত্ব আছে, সবচেয়ে বেশি দায়িত্ব আছে এই অন্তর্বর্তী সরকারের। আর আমি আরেকটা কথা বলি, আমি যেটা প্রায় বলার চেষ্টা করি, আপনার এই এত দুর্বলতাটা প্রচার, আসলে কাদের বলছেন আপনি এখানে? আসলে বর্তমান সরকারের তো নিজস্ব কোনো বাহিনী, কোনো রাজনৈতিক দল নেই। সকল দল মিলে এই সরকারকে বসিয়েছে। এখন সমগ্র দেশে যা কিছু ঘটছে আমরা দেখতে পাচ্ছি যে পতিত সরকারের দোসর বলুন, তাদের সমর্থকরা বলুন, তারা কোনো না কোনো উপায়ে আবারও প্রকাশ্যে আসবার চেষ্টা করছে, এবং সেখানে অনেককে ধরাধরি করছে। আপনি অনেকগুলি ঘটনার কথা বললেন। এই যে দুর্বলতাটা, যে দুর্বলতার সুযোগ নিয়ে এমন করার সুযোগ পাচ্ছে, এই দুর্বলতা কাদের দিবেন আপনি? সরকারেরই শুধুমাত্র, নাকি আসলেই অন্যান্য যারা স্টেক এই আন্দোলনটার সাথে ছিল তারা কি সবাই যথাযথ দায়িত্ব পালন করতে পারছে, সচেতন থাকতে পারছে, এবং সেখান থেকে দায়িত্বগুলি আহ মানে সঠিকভাবে তারা পালন করছে? আপনার কাছে কি মনে বুঝেছি। হয় এখানে কোনো জি, দুর্বলতা? আমি আমি একটা কথা পয়েন্ট ব্ল্যাঙ্কলি বলি, মানে আউটরাইট, মানে আমি একদম সরাসরি বলি, সংস্কার কার্যক্রমে, নির্বাচন ব্যবস্থা সংস্কারে, অন্যান্য কার্যক্রমে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ আপনি যদি বলেন সেইগুলো নিয়ে আলাপ করতে পারি, হুম। কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতিটা একান্তই সরকারের ব্যাপার। এখন হুম। ধরেন আওয়ামী লীগের কোনো নেতা পালিয়ে আছে, ওইখানে যদি বিএনপি, জামাত, গণতন্ত্র মঞ্চ, নুরুল হক নূরের গণ অধিকার গিয়ে ধরে আনে, তখন তো হুম। সেইটা আরেকটা মব জাস্টিস হবে। হুম। সেইখানে তো এই সরকারের হ্যাঁ একটা দুর্বলতা হয়েছে, যে পুলিশ যেভাবেই হোক তার নৈতিকতা হারিয়ে ফেলেছে। অনেকে হত্যার অনেকে ওই 5 থেকে 8-এর যে সরকারবিহীন আমাদের দেশ ছিল, সেই সময় অনেক পুলিশ নির্যাতনের মুখোমুখি হয়েছে, সেইখানে হয়তো পুলিশের মনোবল ভেঙে গেছে। আবার এটাও সত্য যে আওয়ামীকরণ পুলিশের সাংঘাতিক হয়েছে, সেখান থেকেও একটা নন কোঅপারেশন আছে। কিন্তু দিনের শেষে আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম সরকারের একান্ত একান্ত কাজ। হুম। এই কাজে হাজার অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলের হোক না হোক, এইখানে রাজনৈতিক দলের বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানুষ সচেতন থাকবে, খবর দেবে পুলিশকে। কিন্তু পুলিশের কাজ মানুষ করতে গেলে কিন্তু আইনের শাসনের পথ শুরু হবে না। এবং বিএনপি সহ অন্যান্য দল যেটা বলছে, আমি তাদের সঙ্গে এই ক্ষেত্রে একমত, যে আইন শৃঙ্খলা আপনাদেরকেই ঠিক করতে হবে। সেনাবাহিনীকে মোতায়েন করেছেন, আরো অ্যাক্টিভ হন, দরকার হলে অ্যাডহক বেসিসে কিছু পুলিশ নিয়োগ আনেন, যদি মনে করেন এক্সিস্টিং পুলিশ আপনি কিছু অংশ সাহায্য পাচ্ছেন না, আপনি রিটায়ার্ড, কারণ পুলিশেরা তো অনেকে ফোর্স রিটায়ার হয়েছে, অনেকে আর্লি বয়সে রিটায়ারমেন্ট নিয়ে নেয়, কাজে কিছু অ্যাডহক বেসিসে নিয়োগ দিয়ে আইন প্রস্তুতি থাকতে শৃঙ্খলাটা বললেন, আপনি উনি ঠিক করবেন। কাদেরকে, কারা প্রস্তুতি নিয়ে থাকবে? ওই পর্যাপ্ত প্রস্তুত থাকবার মতো ওই মানুষ কি আছে? আইন শৃঙ্খলা বাহিনী থেকে আছে বলে মনে করেন? বিশেষ করে পুলিশ বাহিনী থেকে শুরু করে যারা পাবলিককে ডিল করে, ওই জায়গাতে পর্যাপ্ত জনবল কি আছে বলে মনে করেন? যে না, এই আমি তো প্রস্তাবটা আপনি যেটা বলছেন এখন, এই হ্যাঁ, প্রস্তাবটা সেই শুরু থেকেই দিয়ে আসছে, অনেকে আপনিও দিয়েছেন বহুবার।
সরকার কি হ্যাঁ, সেই হ্যাঁ। পথে হেঁটেছে? না, সরকার তো এটা করছে না। হুম। এখন সরকার আহ, তো এখন শোনেন, ওই যে শেখ হাসিনা বলতো না, না আমি আমার কিশোর জীবন থেকে বলি, 83-84-তে এরশাদ বলতো যে রুশ ভারতের দালাল, মার্কিন যুক্তরাষ্ট্রের অনুচররা তৎপর, জনগণ আপনারা সচেতন থাকেন, দেশের সার্বভৌমত্ব রাখতে হবে। তো ওরকম কথা বলে তো লাভ লাভ নেই। জনগণ তো এখনো দাঁতে দাঁত চেপে, একটা বড় অংশের জনগণ এখনো সমর্থন দিয়ে যাচ্ছে, এখনো হোপ এগেনস্ট হোপ দেখছে। আপনি যে প্রশ্ন যথার্থ করেছেন, এখন ইউনূস সাহেব কি বুঝে কাকে তৈরি হতে বললেন, এখন এই সরকারে নিয়ে একটা সমালোচনা আছে। আমি বলি আপনাকে সাগর ভাই, হুম। আমার মনে প্রশ্ন জাগে যে আমার মতো সাধারণ মানুষ বা আইনজীবী যাই ঘটুক, আমরা যদি এটা বুঝতে পারি, অন্যান্য বিদগ্ধ আলোচকরা বোঝেন, হুম। ডক্টর মোহাম্মদ ইউনূস, তার অ্যাডভাইজাররা, কেউ তো মূর্খ না, আর হুম। কেউ অরাজনৈতিক জীবন না, রাজনীতিবিদ না হোক। এখানে অনেকেই বহু রাজনীতির অ্যাক্টিভিটির সঙ্গে আহ, দেখেছে, সাক্ষী হয়েছে। হুম। আমার কেন যেন মনে হয় ওনারা ওনাদের কার্যকালটা এই নানা কারণেই বৃদ্ধি করার এটা একটা খুব ঠান্ডা মাথার পদ্ধতি হতে পারে। হুম। আমি বোঝাতে পেরেছি? জি। যে কাজ 15 দিনে হয়, সেই কাজ ওনারা 2 মাস ধরে করছে, যে আস্তে আস্তে করি, সময় নেই, আরো কাজ গুছাই। এছাড়া আমি কি বলবো, শুরুর দিন থেকেই অনেক পুলিশ, সাবেক পুলিশ অফিসারও প্রস্তাব দিয়েছে অ্যাডহক ভিত্তিতে কিছু নিয়োগ নেন। যেমন ধরেন টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, এই জায়গাগুলো তো স্পেশাল টাস্ক ফোর্স করে ল অ্যান্ড অর্ডার, শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার মেনটেন করার দরকার ছিল। হুম। তারপরে গতকালকে যে বিয়ের অনুষ্ঠানের ঘটনা, হুম। আমি তো আজকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখলাম, মানুষের প্রতিক্রিয়াও দেখলাম। মানুষ তো এখানে মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছে। এফআইআর ভুক্ত আওয়ামী লীগ আসামি গ্রেপ্তার হবে, সেটা ঠিক আছে, আওয়ামী লীগের বা যে কোনো দলেরই। কিন্তু আপনি একটা বিয়ে বাড়িতে, আমি সেই হুম। বউয়ের কথা ভাবেন, তার শ্বশুর শাশুড়ির কথা ভাবেন, যারা দাওয়াত খেতে গিয়েছিল। চট্টগ্রামে বিএনপির এই যে আহ, আদালতের মাধ্যমে নির্বাচিত মেয়র হুম। ডাক্তার শাহাদত সাহেব তো ওই অনুষ্ঠানে উপস্থিত ছিল। হুম। তাহলে তো এই জিনিসটা আরো অর্গানাইজড ওয়েতে, আরো ভদ্রভাবে করা যেত। বা আজকে এই প্রশ্ন কেউ করে না কেন, ওই যে মেরিন কনভেনশন হলে যে অনুমতি দিল, তারা ওই ইয়াকে দেখেনি, আমার কাছে মনে হয় ছেলের মানে বাপকে? ওই বরকে তো আর ধরতে যায়নি, ধরতে গেছে যারা সেখানে দাওয়াত খেতে গেছে। যাই হোক, না, না, সেটি না, না, আপনি মনে সাগর করছেন ভাই, যে বরের জন্য না, সাগর ভাই, না, না, আপনি এটাকে হালকা করেন না। বরের বাবা হচ্ছে আয়োজক। আচ্ছা। ওই যে ওর নাম কি, ওনার নাম কি, কি আপনার, আহ, রফিকুল আনোয়ারের ছোট ভাই, আওয়ামী লীগের এক হুম। সময় তুখার এমপি হুম। হুম। চট্টগ্রামে, সেই বাবা হচ্ছে আয়োজক, কারণ তার ছেলের বৌভা। আচ্ছা। হুম। তাহলে তাহলে মেরিন অথরিটি বা সেনা অথরিটি এটা নিশ্চয়ই জানে, তারা চেনে না? উনি আওয়ামী লীগের শিল্প বাণিজ্য সম্পাদক ছিল। তার ভাস্তি তুখোর এমপি, যা তা বলতো মানুষকে, গণ আন্দোলনকে। তো হুম। সেইখানে এত বড় একটা আয়োজক, সেই ব্যাপারে তারা প্রিকশন নেবে না? কোথাও যেন একটা দায় সারা ভাব দেখছি সাগর ভাই আমি। সে কেউ কোনো দায়িত্ব যারা নিতে সিদ্ধান্ত চাচ্ছে না। নেবে, যারা সিদ্ধান্ত নেবে ওই সেখানেই, যারা ব্যুরোক্রেসিটাকে দেখছে হ্যাঁ। সেখানে প্রচন্ড দুর্বলতা রয়েছে, সেখানেই আমার কাছে মনে হয় আসল ভূত রয়ে গেছে। সেই ভূত না তাড়ালে যতই ব্যবস্থা নেওয়া হোক কোনো